আকাশবাণী কলকাতা 23 নিউজ বাংলা চ্যানেলের আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম, কৃষক বন্ধু প্রকল্পে ২৯০০ কোটি টাকার অনুদান কৃষকদের ব্যাংকে পাঠানো হবে। আরজিকর মামলার চাঞ্চল্যকর মোড়, এবার এই পুলিশ আধিকারিককে তলব করল সিবিআই। চাঞ্চল্যকর মোড়, তোলপাড়। কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল বোস, বড় বার্তা দিলেন তিনি। গুরুতর আইন শৃঙ্খলার সমস্যা, বেলডাঙ্গার ঘটনা নিয়ে সরকার থেকে রিপোর্ট চাইল রাজভবন। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়লো, মাসে পাবেন ২,০০০, নতুন করে আবেদন করতে হবে, কিভাবে জেনে নিন। বিজেপির এমএলএদের বেতন নিয়ে হবে মন্দির সংস্কার, বেলডাঙ্গায় ক্ষতিপূরণ ঘোষণা শুভেন্দুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে নামক বুঝে যাব চ্যালেঞ্জ ছুড়লেন ফেরহাদ। মেয়ের বিয়ে, জামিন পেলেন বক্তব্যকাণ্ড ধৃত প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি, শর্ত মানতে হবে আনারুলকে। তৃণমূলকে ৫৪০ কোটির চাঁদা, লটারি দুর্নীতিতে এবার সেই এজেন্সির থেকে বিপুল টাকা উদ্ধার ইডির। বিস্তারিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এবার আরও একটি বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজ্যে ৬ আসনের বিধানসভা উপনির্বাচনের শেষে এবার প্রায় ১,৬০,০০,০০০ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে ২,৯০০ কোটি টাকার অর্থ সাহায্য। খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই অনুদান বিতরণের কাজ, যা কৃষকদের জন্য একটি বড় আর্থিক সহায়তা হিসেবে দাঁড়াবে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় কোনো উপযুক্ত কৃষক যেন বঞ্চিত না হন, সেদিকে বিশেষ নজর রাখা হবে। উপভোক্তাদের তালিকা তৈরির কাজ শেষ হয়ে গেছে এবং ২০২৩ সালের তুলনায় চলতি বছর কৃষকের সংখ্যা বেড়েছে। কৃষক বন্ধু প্রকল্পে প্রতি বছর ২টি কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ইতিমধ্যে প্রথম কিস্তি দেওয়া হয়েছিল ৫ মাস আগে, আর এবার আসছে কৃষকদের দ্বিতীয় কিস্তির টাকা। জমির পরিমাণ অনুযায়ী ৪,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত সহায়তা পেয়ে থাকেন কৃষকরা। এই প্রকল্পটি ২০১৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন এবং তখন থেকেই রাজ্যের লক্ষাধিক কৃষক উপকৃত হচ্ছেন। কৃষকদের কল্যাণে এই প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ধরনের সাহায্য পৌঁছে দিচ্ছেন কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতে, যা ভূমিকা রাখছে। আরজিকর চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর ৩ মাসের অধিক অতিক্রান্ত, ইতিমধ্যে মামলার ট্রায়াল শুরু হচ্ছে। সেই সঙ্গে শোনা যাচ্ছে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করার তোড়জোড় করছে সিবিআই। শুধু তাই নয়, জানা যাচ্ছে সেই চার্জশিট তৈরির আগে এক পুলিশ আধিকারিককে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। আগেই শোনা গিয়েছিল চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় শীঘ্রই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই চার্জশিটে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নাম থাকবে বলেও জানা যাচ্ছে। এবার রিপোর্ট বলছে, সেই চার্জশিট তৈরির আগে সোদপুর থানার প্রাক্তন আইসি কৌশিক সরকারকে তলব করেছে সিবিআই। বর্তমানে কৌশিক সরকারের হুগলিতে ট্রান্সফার হয়েছে। তবে আগস্ট মাসে আরজিকর কাণ্ডের সময় তিনি ঘোলা থানার আইসি ছিলেন। ৯ আগস্ট নির্যাতিতার দেহ বাড়িতে পৌঁছানোর পর কি হয়েছিল সেই ঘটনাক্রমে জানতেই কৌশিককে তলব করা হয়েছে বলে খবর। উল্লেখ্য, আরজিকর কাণ্ডে চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় এরপর থেকেই প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা। পরবর্তীতে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে তাকে গ্রেপ্তার করে সিবিআই। একই অভিযোগে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করে তারা। এবার শোনা যাচ্ছে শীঘ্রই দুজনের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা পুলিশকে কাঠগড়ায় তুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পুলিশের একটা অংশ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, এমনই অভিযোগ করেছেন স্বয়ং রাজ্যপাল। দিন কয়েক ধরেই কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। কলকাতার একের পর এক জায়গা থেকে বেআইনি অস্ত্র উদ্ধার হচ্ছে। বিহার থেকে দুষ্কৃতীরা এসে থাকছে কলকাতার একাধিক জায়গায়, এই কথা জানা যাচ্ছে। অতি সম্প্রতি কসবা তৃণমূল বিধায়কের উপর হামলা হয়, প্রকাশ্য রাস্তায় তার দিকে গুলি ছোড়া হয়। এই ঘটনাতেও বিহারের যোগ আছে বলে খবর। সেই অবস্থায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতৃত্বের একটা অংশের। কলকাতা মেয়র ফেরহাদ হাকিম কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সাংসদ সৌগত রায় ও পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট। তৃণমূলের অন্দরে কলকাতা পুলিশ নিয়ে একাধিক মত প্রকাশ হচ্ছে। পক্ষে বিপক্ষে মন্তব্য করেছেন তৃণমূল নেতারা। এবার সেই কলকাতা পুলিশকে কাঠগড়ায় তুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করলেন। একাধিক ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙুল তোলেন। এবার পুলিশের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। কলকাতা পুলিশ দুর্নীতিগ্রস্ত এবং রাজনৈতিক মদতপুষ্ট, এমনই মত কলকাতা পুলিশের। কলকাতা রাজভবনে একটি বিশেষ কন্ট্রোল রুম খোলা হচ্ছে। আরজিকর কাণ্ডে সাধারণ মানুষ যেখানে তাদের মতামত জানাতে পারবেন, সেই কথাও জানা যাচ্ছে।
দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গা। গত শনিবার থেকে সেখানকার পরিস্থিতি খারাপ। বিজেপির আইনজীবী নেতা কৌস্তব চক্রবর্তী এই অশান্তির ঘটনায় ইতিমধ্যেই জনস্বার্থ মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে। এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এবার রাজ্যের উপর চাপ বাড়িয়ে বেলডাঙ্গার ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সরকার থেকে রিপোর্ট তলব করেছেন তিনি। অশান্তি রুখতে মঙ্গলবার পর্যন্ত গোটা মুর্শিদাবাদ জেলা ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ঘটনা এখনো পর্যন্ত 17 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে অন্তত 8 জনকে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছিল। ধৃতদের 29 নভেম্বর পর্যন্ত পুলিশের হেফাজতের নির্দেশ দেওয়া হচ্ছে। কেন এমন পরিস্থিতি তৈরি হলো সেই প্রশ্নের উত্তর চান রাজ্যপাল। সেই প্রেক্ষিতেই রাজ্য থেকে এই ইস্যুতে প্রতিক্রিয়া চেয়েছে রাজভবন। সোশ্যাল মিডিয়ায় রাজভবনের তরফে বলা হয়েছে, বেলডাঙ্গার গুরুতর আইন শৃঙ্খলা সমস্যা সৃষ্টি। এর ভিত্তিতে রাজ্য সরকারের কাছে অবিলম্বে একটি রিপোর্ট চাওয়া হচ্ছে। সে রিপোর্টে আইন প্রয়োগকারী সংস্থাগুলি কি পদক্ষেপ গ্রহণ করছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরো অবনতির দিকে না যায় তা নিশ্চিত করতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তার বিস্তারিত তথ্য জানাতে বলা হচ্ছে। পুলিশ জানিয়েছে, বেলডাঙ্গার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচুর পুলিশ মোতায়েন করা হচ্ছে এলাকায়। পাশাপাশি যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে 8 জনকে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছিল। ধৃতদের 29 নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, গত শনিবার দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে বেলডাঙ্গায় ভাঙচুর চালানো হয়। একাধিক বাড়ি এবং দোকান ধরিয়ে দেওয়া হয় আগুন। বিক্ষোভের জেরে শিয়ালদহ লালগোলা শাখায় ট্রেন চলাচলও ব্যাহত হয়। পশ্চিমবঙ্গের মহিলাদের স্বার্থে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সাল থেকে সূচনা হওয়া লক্ষ্মীর ভান্ডার স্কিমটি বর্তমানে সারা রাজ্য জুড়ে রমরমিয়ে চলছে। স্কিমটি নিয়ে সম্প্রতি নতুন খবর সামনে আসছে। জানা যাচ্ছে যে সরকারি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার স্কিমে নাকি বাড়ছে টাকার পরিমাণ। এবার থেকে 1000 টাকা নয়, বরং 2000 টাকার আর্থিক সাহায্য পাবেন এই রাজ্যের মহিলারা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে চলতি বছর আর্থিক সাহায্যের পরিমাণ বৃদ্ধি করেছেন। বর্তমানে মহিলারা প্রত্যেক মাসে নিজের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে পান এবং সংরক্ষিত শ্রেণীর মহিলারা 1200 টাকা অর্থাৎ 1200 টাকার আর্থিক সাহায্য পেয়ে থাকেন। তবে এখন শোনা যাচ্ছে খুব শীঘ্রই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়তে চলেছে। 1000 টাকার পরিবর্তে এবার 2000 টাকার সাহায্য পাবেন মহিলারা। তবে নতুন করে আবেদন করতে হবে কি? আগেই জেনে নিন নতুন আপডেট। লোকসভা নির্বাচনের আগে থেকেই শোনা যাচ্ছে যে এবার নাকি প্রকল্পে আরো বাড়তে পারে ভাতার পরিমাণ। অনেকেই ধারণা করেছেন ভবিষ্যতে রাজ্য সরকার প্রকল্পের মাসিক ভাতা 1500 টাকা থেকে একেবারে 2000 টাকা পর্যন্ত বৃদ্ধি করতে পারে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার। আপনি যদি এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন না করে থাকেন তাহলে দুয়ারে সরকার ক্যাম্পে ভিজিট করে সেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করে জমা করে দিলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে যথাসময়ে চলে আসবে আর্থিক সাহায্য। তবে মহিলারা বর্তমানে অধীর আগ্রহের অপেক্ষায় রয়েছেন কবে রাজ্য সরকারি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অর্থ বৃদ্ধির ঘোষণা করবে। খবর দিয়েছে, ভোটের আগেই সম্ভবত এই ঘোষণা আসতে পারে সরকারের তরফে। ততদিনের জন্য অপেক্ষায় থাকতে হবে মহিলাদেরকে। বেলডাঙ্গা দুর্গাপুজো কার্তিক পুজোর সংঘর্ষে কেন্দ্র করে এবার রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতার দাবি, বেলডাঙ্গায় যে দুষ্কৃতী বাহিনী কার্তিক পুজো এবং দুর্গাপুজোর সংঘর্ষ চালিয়েছিল তারা নাকি আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক। শুভেন্দু অধিকারীর সাফ কথা, আইন শৃঙ্খলা রক্ষা করার রাজ্যের বিষয়, কাজেই রাজ্যের প্রশাসন এ ধরনের সংঘর্ষের জন্য দায়ী। সেই সাথে শুভেন্দুর অভিযোগ, গুন্ডাদের হাতে সেদিন এই এলাকা ছেড়ে দেওয়া হয়েছিল। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কালাকাটা গার্ডেন রিচ বজবজ বেলডাঙ্গার কার্তিক পুজো এবং রাজাবাজারের কালী পুজোর উদাহরণ দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, প্রত্যেকটি পুজোর অনুমতি থাকা সত্ত্বেও কোনো সুরক্ষা দেয়নি রাজ্য সরকার। পাশাপাশি বেলডাঙ্গার ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারীর দাবি, হিন্দু সনাতনীদের সংখ্যা কম হলে কি হতে পারে তা দেখতে পাচ্ছেন। এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে যাব। এছাড়া এদিনের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মানুষদের 3 ভাবে সাহায্য করার কথা জানিয়েছে শুভেন্দু অধিকারী। শনিবার রাতে দুই গোষ্ঠীর সংঘর্ষে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা। ওই রাতেই বাড়ির মধ্যে ঢুকে বাড়ি ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও সংঘর্ষ চলাকালীন সময় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। বন্ধ করে দেওয়া হয়েছিল এলাকার ইন্টারনেট পরিষেবাও। জানা যায়, শনিবার ওই সংঘর্ষের ঘটনায় মোট 15 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। রাজ্যের শাসক দল তৃণমূলের অন্তরে ভিন্ন ভিন্ন সুর শোনা যাচ্ছে, এমন প্রশ্ন উঠছে আগেও। নবীন প্রবীণ দ্বন্দ্বের বিষয়টি সামনে এলেও দলের শীর্ষ নেতৃত্ব সবটাই সামলাচ্ছে সুকৌশলে। এবার তবে সরাসরি তৃণমূল সুপ্রিমো ও সাধারণ সম্পাদকের পক্ষ নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে নেতাদের। তবে কি দল আড়াআড়ি ভাবে বিভক্ত হয়ে যাচ্ছে? তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৃথক পৃথক অনুগামী। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের কথায় যেভাবে ফিরহাদ হাকিম প্রতিক্রিয়া দিলেন তাতে জল্পনা বাড়ল আরো। সোমবার আচমকাই ফুল টাইম পুলিশ মন্ত্রীর কথা বললেন হুমায়ুন কবির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করেন তিনি। তিনি বলেছিলেন, ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার
নজর এড়িয়ে কোনো অপরাধ সংঘটিত হবে না। বিধায়কের এই কথায় বিতর্কের গন্ধ পান অনেকেই। তবে কি পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখতে পারছেন না তিনি? সেই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে ফেরহাদ হাকিম স্পষ্ট বুঝিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তার পূর্ণ আস্থা রয়েছে। মমতাকে সরিয়ে রেখে এখনো কারো নির্বাচনে জেতার ক্ষমতা হয়নি বলে মন্তব্য করেন তিনি। ফেরহাদ বলেন, যারা এই কথা বলেছে, যারা এত কথা বলছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে নির্বাচনে নামুক, তারপর যেতে দেখা, বুঝে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় সব দিক থেকে বলিষ্ঠ নেত্রী। তিনি এখনো সব দফতর এবং দলকে নেতৃত্ব দিতে সক্ষম। অভিষেককে নিয়ে প্রশ্ন করাতে ফেরহাদ বলেন, অভিষেক আমাদের সন্তান, ওর কথা যখন হবে তখন দেখা যাবে, কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বলিষ্ঠ কেউ নন। এরপরই প্রশ্ন উঠছে, দলের অন্তরের ভাগটা কি স্পষ্ট হয়ে যাচ্ছে? বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় প্রসঙ্গে বলেন, এই নিয়ে আমাদের মাথায় ব্যথা নেই, তবে মৎস্যোন্নয়ন শুরু হচ্ছে। কোম্পানিতে ক্ষমতা হস্তান্তর হওয়ার সময় এই সব হয়ে থাকে। মেয়ের বিয়ের উপলক্ষে বকটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত আনারুল হোসেনকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। ৭ দিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হয়েছে বকটুই ১ নম্বর ব্লকের তৃণমূল প্রাক্তন সভাপতির। মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মানবিক কারণে ধৃতের আবেদন মেনে নিয়েছে পুলিশ। বকটুই কাণ্ডে জড়িত সন্দেহে আনারুল হোসেন সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে সিবিআই। সেই আনারুল সম্প্রতি জামিনের আবেদন করেছিলেন আদালতে। তিনি জানান, আগামী ২৪শে নভেম্বর তার মেয়ের বিয়ে, তাই তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হোক। মঙ্গলবার আদালত জানিয়েছে, আনারুল তার রামপুরহাটের বাড়িতে যেতে পারবেন, তবে তার জন্য বেশ কিছু শর্ত মানতে হবে। যেমন ওই ৭ দিন বাড়িতেই থাকতে হবে। আনারুলকে বিয়ের জন্য অনুষ্ঠান বাড়িতে তিনি যেতে পারবেন, কিন্তু এলাকায় ঘুরতে পারবেন না। সর্বদা পুলিশি প্রহরায় থাকবেন। এরপর ছাড়া পাওয়ার ৭ দিনের মধ্যেই আবার থানায় আত্মসমর্পণ করতে হবে তাকে। আত্মসমর্পণের তথ্য আদালতে জানাবেন আনারুলের আইনজীবী। ২০২২ সালের ২১শে মার্চ রাতে বীরভূমের রামপুরহাট থানার ১৪ নম্বর জাতীয় সড়কের বকটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় এলাকার দাপতি তৃণমূল নেতা এবং স্থানীয় উপপ্রধান ভাদুর শেখকে। এরপর সেই রাতে ভাদুর অনুগামীরা বকটুইয়ের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। তাতে ৯ জন মহিলা সহ ১০ জনের মৃত্যু হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে বকটুই কাণ্ডের তদন্ত ভার পায় সিবিআই। পরে ওই মামলার সঙ্গে ভাদু খুনের মামলাও যুক্ত হয়। ২ মামলায় তদন্ত করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অন্যদিকে বকটুই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত লাদুন শেখের সিবিআইয়ের হেফাজতে থাকাকালীন অস্বাভাবিক মৃত্যু হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্ত করছে সিবিআই। ২০০২ সালে আর্থিক তছরূপ বিরোধী আইনের ধারায় সান্তিয়াগো মার্টিন এবং তার সংস্থা ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এবং অন্যান্য সহযোগী সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি অথবা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিযোগ উঠেছিল যে সান্তিয়াগো মার্টিন এবং তার সংস্থা টিকিট বিক্রি করে লটারি প্রকৃত নম্বর গোপন রেখে অন্য সিরিয়াল নম্বর নিয়ে প্রভাবশালীদের টাকা পাইয়ে দেওয়া হচ্ছিল, যার ফলে কোটি কোটি টাকা কারচুপি হয়। আর তারই তদন্তে নেমে ওঠে এর বিস্ফোরিত তথ্য। হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী লটারি কিং নামে খ্যাত সান্তিয়াগো মার্টিনের দুর্নীতি সংক্রান্ত মামলায় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, মেঘালয় এবং পাঞ্জাবে অভিযান চালিয়েছিল ইডি। আর সেই অভিযান এখন পর্যন্ত ১২.৪৭ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, এছাড়াও ৬.৪২ কোটি টাকা মূল্যের ফিক্সড ডিপোজিটও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই ৬টি রাজ্যের মোট ২২টি জায়গায় অভিযান চালিয়ে কোন রাজ্য থেকে ঠিক কত পরিমাণ টাকা পাওয়া গেছে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য মেলেনি। আর এই তদন্তে নতুন মাত্রা যোগ করেছে সুপ্রিম কোর্টের নির্দেশিত রিপোর্ট। প্রকাশিত এসবিআই নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, ২০১৯ সাল থেকে রাজনৈতিক দলগুলিকে সবথেকে বেশি অনুদান দিয়েছে ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। সেই অনুদান ছিল প্রায় ১৩৬৮ কোটি টাকা। এর মধ্যে তৃণমূল পেয়েছিল ৫৪০ কোটি এবং ডিএমকে পেয়েছিল ৫০৯ কোটি টাকা। এদিন গত ১৪ নভেম্বর লেক মার্কেটের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছিল ইডি। জানা যাচ্ছে, সেখানে নাকি বিপুল পরিমাণ নগদ মিলেছে। এই আবহে টাকা গোনার জন্য ব্যাংক থেকে মেশিনও নিয়ে যাওয়া হয়েছিল সেখানে। সেই অভিযানেই নাকি অন্ততপক্ষে ৩ কোটি টাকা উদ্ধার করা হয়। এছাড়াও এয়ারপোর্ট ১ নম্বর গেটের কাছে একটি লটারির অফিসে হানা দিয়েছিল ইডি। সব মিলিয়ে দেশ জুড়ে নাকি এই অভিযানে মোট ১২ কোটি ৪১ লাখ টাকা উদ্ধার হয়েছে। ব্যুরো রিপোর্ট 23 নিউজ বাংলা চ্যানেল।